আমরা যে শিরোনাম রেখেছি, আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী আজ বগুড়া সফর করেছেন। সেখানে বিভিন্ন সমাবেশে তিনি অনেক বক্তব্য রেখেছেন। বেশ কয়েকটি সমাবেশে গাবতলীতে এবং বগুড়ায় অনেকগুলো উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেছেন। সেখানে বেশ কিছু কথা বলেছেন যে বর্তমান প্রেক্ষাপটে আসলে রাজনৈতিক বাস্তবতায় আপনার কি মনে হয় যে তিনি বলেছেন যে কিছু লোক এখন কথা বলা শুরু করেছেন, বিভ্রান্তি ছড়াচ্ছেন। এই যে এক ধরনের অভিযোগ আসছে, সে আসলে এটা কাকে ইঙ্গিত করে, কি কেন মনে হলো যে এক ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে? আসলে বাস্তবতাটা কি? আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে বিভ্রান্তি হিসেবে বললে তো এটা দুঃখজনক প্রধানমন্ত্রীর জন্য। কারণ বিরোধী দল বলেন, সরকারি দল বলেন, সরকারি দলের কাজ হচ্ছে মানুষের যত্ন নেওয়া, নিজেদের দায়িত্ব পালন করা। আর বিরোধী দলের কাজ হচ্ছে সেখানে সহযোগিতা করা এবং কোথায় কোথায় অসঙ্গতি আছে সেগুলো তুলে ধরা। আজকে পর্যন্ত একটি খবরও, একটি ইনফরমেশনও, একটি নোটিশও সংসদে কি এরকম এসেছে যেটা কোনো ভিত্তি নাই? তাহলে তিনি যদি এটার ভিত্তিতেই বলে থাকেন যে কেউ বিভ্রান্তি ছড়াচ্ছে, তাহলে আমার এখানে একটা কথাই বলার আছে যে আসলে এই বিভ্রান্তিটা তাদেরকে পরিষ্কার করতে হবে। এটার একটা নিয়মিত মাধ্যম হতে পারে এবং এই বিভ্রান্তিটাকে পরিষ্কার করার জন্য আসলে তারও ব্যাক এন্ডে কাজগুলোকে ঠিক মতন করতে হবে। আমরা বহুদিন ধরে বলে আসছি জেলা প্রশাসক নিয়োগের ব্যাপারটা, এখন অবশ্যই এটা আইন হয়ে গেছে, কিছু করার নেই। এবং আপনি আজকে যদি একজন মানুষকে তুলে নিয়ে যাওয়া হয়, যেটা হচ্ছে প্রতি 4 দিনে একজন করে অ্যারেস্ট হচ্ছেন কেবলমাত্র বাক স্বাধীনতার প্র্যাকটিস করার কারণে। প্রতি 4 দিনে একজন, এই স্ট্যাটিস্টিকটা ভালো না সরকারের ফেসবুক জন্য। স্ট্যাটাসের জন্য কারাবরণ করতে হচ্ছে। এবং কোনো জায়গায় যেই ধারায় মামলা করা হচ্ছে সেটা হচ্ছে যৌন নিপীড়নের মামলা, অথচ সেখানে আমাদের সংবিধানে কোনো জায়গায় কথা বলা, কটূক্তি করা, এটার ব্যাপারে কোনো ধরনের অ্যারেস্টের বিধান নাই এবং জামিনও দেওয়া হচ্ছে না। এই কথাগুলো বলার মানে কি বিভ্রান্তি ছড়ানো? তাহলে তো তাদেরকে এটা জবাব দিতে হবে। আপনি দেখেন আইনমন্ত্রী সংসদে দাঁড়িয়ে অসত্য তথ্য দিচ্ছেন। আজকেও সালাউদ্দিন সাহেব বলেছেন দেশে জ্বালানির কোনো সংকট নাই। তাহলে এইগুলার জি লাইনও নাই, মানে তখন বিরোধী দলের নেতা জবাব দিয়েছেন যে আসলে সংকটটা তো সংসদে নাই, বাইরে, সংসদের বাইরে। হ্যাঁ, তাহলে এই জায়গাগুলোতে ক্ল্যারিফাই করতে না পারলে বিভ্রান্তি তারাও ছড়াচ্ছে না, এটা তো উল্টোভাবেও বলা যায়, তাই না? যে বাইরে সমস্যা রেখে আমি এখানে একটাকে অ্যাকনলেজ করছি না, তাহলে সমাধানটা হবে কিভাবে? তো আমার কাছে মনে হয় যে এই ব্যাপারটা কাকে বলা হচ্ছে এটা তার পরিষ্কার করা উচিত ছিল এবং বিভ্রান্তি ছড়ালে বিভ্রান্তির জবাবগুলো আসা দরকার সরকারের কাছে। মনে হয় যে সংস্কার বিষয় নিয়ে বিএনপির যে অবস্থান, দৃষ্টিভঙ্গি, সেটি নিয়ে হয়তো অনেক কথা হচ্ছে, আপনারা এবং প্রবল বিরোধিতাও করছেন। তারা মনে করছে সেটি সঠিক সিদ্ধান্ত, আপনারা মনে করছেন সেটি সঠিক নয়, যে অধ্যাদেশগুলো ল্যাপস হয়ে গেল, নতুন আইন হলো না, আবার ভালো করে নিয়ে আসার কথা বলা হচ্ছে, আশ্বাস দেওয়া হচ্ছে, সেখানে আপনারা আস্থা পাচ্ছেন না। এটা অবশ্যই আস্থা না পাওয়ার অনেক কারণ আছে। যেমন ধরেন আজকে যদি একটা ব্যক্তি খুন হয় এবং গুম হয়, তাকে তার ফ্যামিলি খুঁজে পাচ্ছে না, সে এটা নিয়ে কোথায় মামলা করবে? এটার কিন্তু কোনো মামলার জায়গা নাই। এবং একটা মানুষকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, সে সময় তার 4টা রাইট, তাকে তার অভিযোগ জানাতে হবে, তাকে আইনজীবীর সাথে যোগাযোগ করতে দিতে হবে, তাকে 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থিত করতে হবে এবং তার ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়া তাকে আটকানো রাখা যাবে না। এটার একটিও মানা হচ্ছে না। তাহলে এই কাজটা কোন আইনে হচ্ছে? আমরা আবার সেই কুখ্যাত জননিরাপত্তা আইনের দিকে চলে যাচ্ছি কিনা, এটা আমাদেরকে সচেতন হতে হবে। যেই কাজটা আপনি জানেন ব্যাংকগুলোতে যে কাজটা হয়েছে, 5টি ব্যাংককে একীভূত করে সরকার সেখানে একটা ভর্তুকি দিয়ে এদেরকে পুনর্বাসনের একটা চেষ্টা করছিল। মাত্র 7.5% দিতে পারলে এটা এখন আবার পূর্বের মালিকদের কাছে ফেরত যাচ্ছে, সরকারের ভর্তুকির টাকাটাও তাদের পকেটে চলে যাচ্ছে। আমি গ্রাহকের টাকার কথা বাদ দিয়ে দিলাম। তাহলে এই ব্যাপারগুলোকে ক্লারিফাই না করে আমরা যখন সামনে আগাতে যাই, তখন তো এখানে তো কথা বলা ছাড়া উপায় নাই। এবং এমন একটা অবস্থা, 2/3 অহংকারে, আপনি আজকেও সংসদের দিকে যদি তাকান, সংসদে তার অনুপস্থিতির কারণে কিনা আমি জানি না, আপনি দেখবেন সরকার দলীয় পক্ষের বেশিরভাগ চেয়ার খালি, বিরোধী দলের সবাই আছে। এটা সম্ভবত বাংলাদেশের ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা। সেক্ষেত্রে এই সংসদটাকে ফাংশনিং করার জন্য কিংবা ফাংশনিং না হওয়ার জন্য আমরা কাকে দায়ী করব, কার দিকে আঙুল তুলব? তুললে তো এখন বলা হবে যে আমি বিভ্রান্তি ছড়াচ্ছি। কিন্তু সরকারের পক্ষ থেকে তো বিশেষ করে মুখপাত্র ডক্টর মাহাদি আমিন তিনি বলেছেন যে বিরোধী দল এখন অসহযোগিতা করছে, অভিযোগগুলো কিন্তু বিরোধী দলের দিকে। জি, কোন কোন জায়গায় অসহযোগিতা করছে এটা তাকে ক্লিয়ার করতে হবে। যে আমরা এটা সাহায্য চেয়েছিলাম, তারা করেন নাই, এই কমিটিতে তাদেরকে রাখা হয়েছে, তারা মিটিংয়ে আসেন নাই, তাই তো? অসহযোগিতা কোন মাত্রার, এটা তো আমাদেরকে জানাতে হবে। আমরা মানুষ হিসেবেও জানতে চাই, আমরা বিরোধী দলের প্রতিনিধি হিসেবেও আমরা জানতে চাই। আপনি তেল সংকটের কথা বলছিলেন, জ্বালানি সংকটের কথা। সরকার যখন বলছে যে পর্যাপ্ত তেল আছে, তেলের দাম যখন বাড়ানো হলো, এই দুটি বিষয়ে প্রশ্ন। পর্যাপ্ত তেল থাকলে তেলের দাম বাড়ানোর প্রয়োজন হলো কেন?
বা পাম্পগুলোতে লম্বা লাইন থাকে কেন? এই দুটি প্রশ্নের উত্তর কি আসলে মিলেছে এগুলো গ্রাহকদের প্রশ্ন কাছে? আসলে অসংখ্যবার আমরা সংসদে দেখেছি, আমাদের এমপিরা করছেন, কিন্তু এগুলোর এই একটাই জবাব, কোনো তেলের সংকট নাই। এখানে অনেক বড় একটা বিষয় হচ্ছে এই যে মানুষ স্ট্রেস বাইং করে, এটা বন্ধ করা যাচ্ছে না। বিভিন্ন জায়গা থেকে খুবই নমিনাল নমুনা হিসেবে কয়েক গ্যালন, কয়েকশো গ্যালন উদ্ধার হয়েছে, কিন্তু এটা মূল সিনারিও না। এখানে সিন্ডিকেট আছে, এখানে তেল নিয়ে কালোবাজারে বিক্রি করার ব্যাপার আছে, একটা বড় চক্র কাজ করছে। এবং শুরু থেকেই যদি সমস্যাটাকে অ্যাকনলেজ করে আমরা এইটাকে ধীরে ধীরে ধাপে ধাপে দামটা বাড়াতাম, সেটা মানুষের জন্য সহনীয় হতো। আপনি জানেন বাংলাদেশে তেলের দাম বাড়ালে যেটা হয়, বাকি সমস্ত পণ্যের দাম এক ধাক্কায় বেড়ে যায়। সব খরচই বাড়ে। জি, সব ধরনের, কারণ তারা বলে যে আমাদের একটা ট্রান্সপোর্টে খরচ বেশি যাচ্ছে। তো সেক্ষেত্রে এটা করে এই যে অসাধু ব্যবসায়ীদেরকে একটা অসাধু ব্যবসার এলিমেন্ট বাড়ানোর একটা উপায় করে দেওয়া হলো এক ধাপে বাড়িয়ে। এটা অবশ্যই একটা ইনএফিশিয়েন্ট ডিসিশন হয়েছে বলবো। আপনি বললেন যে সিন্ডিকেটের কথা, বিশেষ করে সিন্ডিকেট আসলে টিকে থাকে কার উপর ভর করে, কারা এদের আশ্রয় প্রশ্রয় দেয়? দেখেন, এখানে আন্দাজে কথা বলা খুব কঠিন। হ্যাঁ, মূল কথাটা হচ্ছে তেল থাকলে তেল এটা তো পাওয়া আমরা বলতে যাচ্ছে না। পারি যে ক্ষমতার পরোক্ষ ছত্রছায়া না থাকলে কেউ প্রভাব খাটাতে পারে না, এটা তো সত্য। জি, এখন এটা বলা হচ্ছে, এটা বললেই হয়তো আমরা একটা কথা শুনি যে সরকার এখনো নতুন, এখনো সবগুলো জায়গায় স্ট্রিংগুলোকে টেনে ধরাটা কঠিন হচ্ছে। কিন্তু এখানে আসলে এই সংকটটাকে তো আমরা ফেলে দিতে পারি না। এখানে দরকার ছিল শুরুতে, আমরা এটা বারবার বলেছি, যে একটা এক্সপার্ট প্যানেল হওয়া দরকার যারা এই বিষয়ে এক্সপার্ট, এবং এটা একটা মন্ত্রণালয়ের অধীনে একটা প্যানেল হওয়া দরকার, এবং সর্বদলীয় অংশগ্রহণ সেখানে থাকতে হবে। কারণ এটা শুধু রিসোর্স ম্যানেজমেন্ট না, এখানে মানুষকে মোটিভেশন দেওয়ার বিষয় আছে। তো যে বিরোধী দল 40% ভোট নিয়ে সংসদে গেছে, তারা মানুষের সাথে কথা বলতে হবে না? তারা মানুষকে মোটিভেট করতে হবে না? তাহলে তাদেরকে ছাড়া একটা ডিসিশন হচ্ছে, আমরা জানি না কোথাও কোনো এক্সপার্ট প্যানেল হয়েছে কিনা, কোনো কমিটি হয়েছে কিনা, কোত্থেকে ডিসিশনগুলো আসছে এটা আমরা জানি না। দাম কেন বাড়লো না শুরুতে, এবং এভাবে কেন এক ধাপে বেড়ে গেল অনেকটা, এটার ব্যাপারে আমরা জানি না। তো সুতরাং এখানে একটা মিসম্যানেজমেন্ট এবং ইমব্যালেন্স তৈরি হওয়া খুবই স্বাভাবিক। আলোচনার প্রয়োজন ছিল কিনা সংসদে? অবশ্যই আলোচনার প্রয়োজন ছিল। রাজনৈতিক বাস্তবতায় কি বলে যে সংস্কার, আপনাদের দীর্ঘ সময়ের যে দাবি, যেটি রাজপথে এখন আন্দোলনে আছেন, সংসদে এটি নিয়ে আলোচনা হয়েছে, বিএনপির আশ্বস্ত করার পরও আপনারা সেখানে আস্থা ফিরে পাচ্ছেন না। রাজপথ থেকে সংসদ, আপনার কি মনে হয় যে কোনটাতেই এই দাবি আদায় সম্ভব, বা যেটি প্রত্যাশা, জনপ্রত্যাশা, সেটি কি আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে কিনা? জি, এখানে আসলে ঘটনাটা খুব সিম্পল হচ্ছে যে আমাদের সংবিধানের যে জায়গাগুলোকে অপরিবর্তনীয় করে রাখা হয়েছে 15তম সংশোধনীর মাধ্যমে, এটাকে তো বদলাতে হবে। প্রথম কথা, আমরা এই ব্যাপারে তো একমত ছিলাম, নির্বাচনের আগের দিন পর্যন্ত একমত ছিলাম, এবং নির্বাচনের আগে এই যে এগুলো করা হবে না বা এই অধ্যাদেশের ব্যাপারে আমাদের দ্বিমত আছে, এরকম কোনো কথা আমরা বর্তমানে সরকারি দলের কাছ থেকে শুনি নাই। এখন এই সংশোধনীগুলো কেন দরকার? সংশোধনীগুলো দরকার সংশোধনীগুলোকে বাদ দেওয়ার জন্য বর্তমান যে পার্লামেন্ট, এটা কিন্তু এখতিয়ার নাই। তাকে গণপরিষদের শপথটা ছাড়া সে কিন্তু ওই অপরিবর্তনীয় জায়গাগুলোতে হাত দিতে পারবে না। এটা আমরা আগে থেকে বলেছি, এবং শপথের দিন দেখা গেল সরকারি দলীয় এমপিরা ওই শপথটা নেন নাই। বর্তমানের সংসদ যদি 350 জন একমত হয়, তাহলে সংবিধানের প্রথম 3টি ভাগ এবং 150 ধারাকে পরিবর্তন করতে পারবে না। আমাদের বেসিক জায়গাগুলোতে এই অসঙ্গতি রেখে আমরা কোথায় যাচ্ছি? এবং আমার আসলে এটা খুব অবাক লাগে। আমি যদিও আইনের ছাত্র না, এবং এ ব্যাপারে আমার পড়াশোনা খুব কম, আমার অবাক লাগে যে এই সিম্পল জিনিসটা আমরা যখন বুঝতে পারি, তাহলে কারা এই সরকারি দলকে এই পরামর্শগুলো দেন, তারা এটা কেন বুঝতে পারেন না? আপনাকে একটা ছোট উদাহরণ দিই, এটা আমার মনে হয় এটা অসংখ্যবার বলা হয়েছে বিভিন্ন জায়গায়, যে এখন 150 ধারার কথা যেটা বলছিলাম, যে শেখ মুজিবুর রহমান সাহেবের ছবি পেছনে রাখতে হবে, এটা কিন্তু একটা সংবিধানের অপরিবর্তনীয় ধারা, এটাকে আপনি বদলাতে পারবেন না। ছবি কই? সরকারি অফিসগুলোতে, সংসদে ছবি কোথায়? এই ছোট জায়গাটা থেকে শুরু করে বিভিন্ন বড় জায়গা, আপনি জানেন প্রথম 3টা ভাগে আমাদের বেসিক রাইট, বেসিক নিডগুলোকে ডিফাইন করা আছে। এই জায়গাটাতে সংস্কার ছাড়া আগানো তো সম্ভব না।
এবং সংসদে এটা নিয়ে ওই যে 2/3 একটা ব্যাপার আছে, আমরা দেখেছি যে বিভিন্ন সময় বিভিন্ন প্রস্তাবনা দেওয়া হচ্ছে, প্রতিবাদ করা হচ্ছে, কিন্তু হ্যাঁ ভোটের জিতে যাওয়ার কারণে এই অধ্যাদেশগুলোকেও ল্যাপস করে দেওয়া হলো। এবং পরবর্তীতে এর আগে আমরা দেখেছি যে সংস্কারের জায়গায় যাওয়া সম্ভব হচ্ছে না। তাহলে তো রাজপথ ছাড়া উপায় থাকে না। এখন পর্যন্ত রাজপথে শান্তিপূর্ণভাবেই কাজ হচ্ছে এবং এখানে বিরোধী দলকে যারা ভোট দিয়েছে তাদেরকে কিন্তু একটা আশ্বস্ত করার বিষয় আছে যে আমরা ওখানে গিয়ে আপনাদের কথা ভুলে যাইনি, আপনাদের দাবিগুলোকে ভুলে যাইনি, সেটা জানাতে হবে না। আপনাকে যেটা একটু আগে বলছিলাম যে অধ্যাদেশগুলোর মধ্যে যে অধ্যাদেশগুলো সবচাইতে বেশি চ্যালেঞ্জ করছিল সরকারের অবস্থানকে এবং বিগত সরকারের অবস্থানকে, আপনি জানেন গুম অধ্যাদেশের 4টা জিনিস ছিল আমার জানা মতে যে এইগুলোকে নিয়ে কিন্তু আমাদের সামনে এগোতে পারার কথা। প্রথম কথা, গুমের সংজ্ঞা প্রপারলি ডিফাইন করা ছিল। দ্বিতীয় কথা হচ্ছে যে সিস্টেমেটিক গুম না, একজন যখন ইন্ডিভিজুয়াল গুম হবেন সেটা এখন আর কিন্তু মামলা করার কোনো সুযোগ নাই কোথাও। তৃতীয়ত হচ্ছে গুম অধ্যাদেশে এটা রেকমেন্ডেশন ছিল যে যিনি গুমের আদেশ দিয়েছেন সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ শাস্তির আওতায় আনতে হবে। আমরা এটাকে বাদ দিয়ে তাহলে কি করছি? আমরা সামনে সামনে 1-2জনকে শাস্তি দিব এবং বাকিদেরকে আমরা দায় মুক্তি দিয়ে দিচ্ছি। এটাই যদি উদ্দেশ্য হয় তাহলে তো রাজপথ ছাড়া কোনো উপায় থাকে না। এরকম শুধু একটা না, আপনি দেখছেন বেশ কিছু জায়গায়, এবং এই অধ্যাদেশগুলো যেগুলোতে আসলে 24-এর আগে এবং পরের গণতান্ত্রিক সরকারের যাত্রাটাকে পার্থক্য করা সম্ভব ছিল সেই জায়গাগুলোতেই দ্বিমত রেখে এবং ল্যাপস করে এগিয়ে যাওয়া হচ্ছে। আমাদের তো দেখতে হবে যে বিরোধী দল এটা জনগণকে জানাতে হবে যে না আমরা এটা ভুলে যাই নাই, এটা হয় নাই কিন্তু আমরা এটা ভুলে যাই না, আমরা আপনাদের সাথে আছি। 2 মাস সময় তো হচ্ছে সরকারের, তার আগে সময় ছিল, এই সময় এই অধ্যাদেশগুলো রিভাইজ করা যেত না? তাহলে এই প্রশ্নটার জবাব কে দিবে? এটা কোথাও আমরা জবাব পাচ্ছি না। বা অধ্যাদেশটি পাশ করিয়ে পরবর্তীতে আর ভালো করে আরো জি, সংশোধন সেটাকে করা অবস্থায় যেত। রেখে আপনার সংশোধনী আনতে তো অসুবিধা ছিল না, কিন্তু তারপরেও এই জায়গাটা বন্ধ করে রাখা হচ্ছে। মানুষ এখন আসলে এই আশঙ্কায় আছে এবং এগুলোর কিন্তু আমি আপনাকে একটু আগে বলেছি যে যে অ্যারেস্টগুলো হচ্ছে সেগুলো অত্যন্ত নিন্দনীয় কাজ হচ্ছে এবং এটার ব্যাপারে কোনো আইনের সহায়তা পাওয়ারও রাস্তাটা বন্ধ। তাহলে আমরা এখানে কি বলছি? আমরা কেন আবার পেছন দিকে চলে যেতে চাচ্ছি? এই জায়গাটা তো সরকারকে পরিষ্কার করতে হবে। মানবাধিকার কমিশনের ক্ষেত্রেও তো একই অবস্থা। মানবাধিকার অধ্যাদেশ যেটি ছিল সেটি আসলে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেয়ার সঙ্গে বিশ্ব গুম কমিশন, আপনি জানেন যে দুটি বেশ একটার সাথে আরেকটি সংযুক্ত ছিল এবং নজিরবিহীনভাবে মানবাধিকার কমিশনের সকল সদস্য পদত্যাগ করেছেন এবং তারা তাদের এই কাজের ব্যাখ্যাও দিয়েছেন, প্রকাশ্যেই দিয়েছেন। তো এটার পরে তো সরকারের পক্ষ থেকে কোনো ক্লারিফিকেশন আসে নাই। সেক্ষেত্রে আমাদের কি অধিকার নাই আমরা এটার জবাবটা জানতে চাইবো? এটার ব্যাপারে তো অসংখ্যবার জিজ্ঞেস করা হয়েছে কিন্তু এটার কোনো জবাব পাওয়া যায় না। এই সময় আসলে আন্দোলনের সময় কিনা বা সরকারকে আরও বেশি বিরতিকর অবস্থায় ফেলার, সেটি আসলে তারা প্রত্যাশা করে না। ঠিক একই ধরনের একটি প্রত্যাশা আপনারা বিএনপির কাছেও আপনাদের রয়েছে। আসলে প্রত্যাশার তফাৎটা কেন? আপনাদের প্রত্যাশা কি, বা তারা যেটা প্রত্যাশা করছে সেটি আপনারা করছেন না? ভুল বোঝাবুঝি নাকি বিপরীত মেরুতে অবস্থান? এখানে একটা ব্যাপার হচ্ছে প্রত্যাশা থাকে, সেই প্রত্যাশাটাকে কিভাবে এক্সপ্রেস করা হচ্ছে সেটা জরুরি। দেখেন, আমাদেরকে যখন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে মানুষ না বুঝেই হ্যাঁ ভোট দিয়েছে, তখন আসলে আমাদেরও প্রশ্ন আসে মাথায়, তাহলে কি মানুষ বিএনপির 31 দফা পড়ে ভোট দিয়েছে? তাহলে এবং এই বিষয়টাকে, গণভোটটাকে শুরু থেকেই অপোজ করা হয়েছিল এবং আমি বলবো একরকম বাধ্য হয়ে হয়তো ঘোষণা দেওয়া হয়েছে এবং এখনও গণভোটের সাথে কী আচরণ করা হয়েছে এটা অধ্যাদেশ বাতিলের মাধ্যমে বোঝা যায়। অথচ অতীতে বাংলাদেশে যে 3টি গণভোট হয়েছিল তার 2টি বিএনপি সরকার করা, তাই না? তো এখানে আসলে গণভোটকে ইনভ্যালিড করে কি আনন্দ হবে এখানে এটা আমি জানি না, এবং এটাতে কি লাভ হবে বা যে জায়গাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, মানুষের সরাসরি ম্যান্ডেট দেওয়ার একটা জায়গা বন্ধ হয়ে যাচ্ছে, এটা আমাদের জন্য একটা জটিলতার জায়গা তৈরি করে রাখা হলো। এটা হয়তো পরবর্তীতে কোনো সময় সংকট হিসেবে আসবে। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে আমাদের দেশে এখন 2টা যদি বলি যে প্রথম বড় ক্রাইসিস চলছে, নাম্বার 1 হচ্ছে স্বাস্থ্য বিষয়ক একটা ক্রাইসিস। আপনি খেয়াল করবেন স্বাস্থ্যমন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী, আসলে এটা স্বাস্থ্যমন্ত্রীর কাজ, তারা এ পর্যন্ত কোনো হাসপাতালে বাচ্চাদেরকে দেখতে গিয়েছেন? এ পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এই ব্যাপারে কোনো ব্রিফিং আছে? এটা যেভাবে একটা ছোটোখাটো মহামারীর মতন ছড়িয়েছে এবং এই যতটুকু না মহামারী তার চাইতে বেশি আতঙ্ক, সেটাকে ম্যানেজমেন্টের জন্য যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো দরকার ছিল মন্ত্রণালয় থেকে বা স্বাস্থ্য অধিদপ্তর থেকে মানুষকে জানানো যে আসল সিনারিওটা কি,
এটা জানানোর কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। তাহলে এই জায়গাগুলোতে কি সরকার সচেতনভাবে কাজ করছে? আর জ্বালানির বিষয়ে আমি আপনাকে আলাদা বলেছি। যেটি আপনি বিরোধী দলের নেতা বলেছেন যে তেল সংকটই হচ্ছে জাতীয় জি। সমস্যা এখন আমাদের। জি, সেটাকে নিয়ে সঠিক ব্রিফিং নাই। এবং দেখেন মন্ত্রণালয়গুলো আলাদা আলাদা থাকে, আইন মন্ত্রণালয় আলাদা, স্বাস্থ্য মন্ত্রণালয় আলাদা। বিষয়টা এরকম না যে একটা সংকট আসবে সবাই গিয়ে শুধু এক জায়গায় বসে থাকবে, এই জন্যই মন্ত্রণালয়গুলো আলাদা। তৃতীয় কথা হচ্ছে দেখেন, আপনি দেশের মানুষের সাথে যে ওয়াদা করেছেন যে আপনি আপনার 31 দফা মানবেন, সেই 31 দফার প্রথমে নিজের ম্যান্ডেটে ছিল সংস্কার। আমি জুলাই সনদের দিকে যাচ্ছি না, সেটা মানার ব্যাপারে কি হলো, স্পষ্ট সেখানে বলা আছে কেন সেটা সংশোধন না সংস্কার চায় বিএনপি। বিরোধী দলের কিংবা সাধারণ মানুষের এটা জিজ্ঞেস করা কি এখন অস্থিরতা ছড়ানো? তাদের এটা জিজ্ঞেস করতে হবে না? এবং দেখেন এই যে দুর্যোগ ব্যবস্থাপনা থাকবে, কিন্তু তার পাশাপাশি সরকারের ক্ষমতাকে ডিফাইন করার যে জায়গাগুলোকে, এগুলোকে আমাদেরকে স্বচ্ছ রাখতেই হবে যে কোনো মুহূর্তে, যে কোনো মূল্যে। নইলে আমরা আরেকটা 24-এর দিকে ধাবিত হব। আমি এর কথাটা বলতে চাই না, এই কথাটা সত্যিকার অর্থেই একটা সরকার আসার 2 মাসের মধ্যে এটা বলা উচিত না। কিন্তু আমরা তো গতিবিধি তো ভালো দেখছি না। আরেকটা কথা দিয়ে শেষ করি, দেখেন আমরা ইন্টারিম সরকারের সময় বিভিন্ন কাজকে মব বলেছি, জি, এখন সেগুলোকে মব বলছি না, কিন্তু মব আছে এবং এগুলো এখন সরকারের অনুকূলে আছে, তো এই জন্য এগুলোকে মব বলা হয় না। আপনি 2টা নিয়োগের কথা দেখেন, বাংলাদেশ ব্যাংকের নিয়োগটার কথা চিন্তা করেন, কিভাবে নিয়োগ হয়েছে, তাকে জোর করে অফিস থেকে বের করে দেওয়া হয়েছে। আরেকজন ভিসি একটা প্রোগ্রামে বসে আছেন, তার ডেলিগেটদের সাথে সেখানে বসে জানতে পেরেছেন যে তিনি আর ভিসি নাই। এই ধরনের কাজগুলোকে আমরা এখন মব বলছি না। আপনি আজকের কথা দেখেন, গাজীপুরে স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ের প্রোগ্রাম ছিল, সেখানে দাওয়াত না পেয়ে বিএনপি নেতা গিয়ে ভাঙচুর করেছেন, এটা মব না? তার মানে আমার লোক যদি করে সেটা মব হবে না? এমনকি ইন্টারিম সরকারের সময়ও যে মবগুলো হয়েছিল সেগুলোরও তো কিছু কিছু রায় হয়েছে। আপনি দেখেন এক শিশু হত্যারগুলোর রায় হয়েছে, আসিয়া হত্যার রায় হয়েছে, সেটার বাস্তবায়ন কোথায়? সেটা কেন হচ্ছে না? যত যাই বলেন, এই প্রশ্ন সরকারকেই করা হবে এবং সরকারকে এটার জবাব দিতে হবে। বিরোধী দল এটার জবাব দেবে না, বিরোধী দল এখানে প্রশ্ন করবে। হ্যাঁ, বিরোধী দল সহযোগিতা করবে যখন তার কাছে সহযোগিতা চাওয়া হবে। না চেয়ে আমি যদি অভিযোগ করতে থাকি যে আমাকে সহযোগিতা করছে না, তাহলে তো এটার মানে হচ্ছে আমি আপনার কাছে লাঠি দেইনি আর বলছি যে আপনি চোর তাড়াচ্ছেন না কেন। এটা একটা অসামঞ্জস্য হয়ে যায় না? তো এই যে মিথ্যাচারগুলো করা হচ্ছে, আমি বলবো যে এই অসত্য কথাগুলো বলা হচ্ছে, কিছু কিছু কথা সংসদে দাঁড়িয়েও বলা হচ্ছে, দুঃখজনক হলো সত্যি যে সেখানে সত্যতা থাকে না। আমরা এগুলো তাহলে কোথায় বলবো, কাকে বলবো?